আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ গোলাম আজিজ মিঠু, সহকারী অধ্যাপক, জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাকেরহাট, খানসামা, দিনাজপুর। বিষয় ইতিহাস, প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস, 1757 থেকে 1971 খ্রিস্টাব্দ। আলোচনার বিষয়বস্তু লর্ড কার্জনের প্রশাসন ও সংস্কারসমূহ। এখানে দুটি ছবি দেওয়া আছে। এই দুটি ছবি হলো লর্ড কার্জন, যার পুরো নাম হলো জর্জ নাথানিয়েল কার্জন। ভাইসরয় কার্জন 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয়ের দায়িত্ব পালন করেন। শিক্ষণফল: আজকের পাঠ শেষে 1. লর্ড কার্জন কে ছিলেন তা বলতে পারবে। 2. লর্ড কার্জনের সংস্কারসমূহ বর্ণনা করতে পারবে। 3. লর্ড কার্জনের প্রশাসন সম্পর্কে আলোচনা করতে পারবে। 4. লর্ড কার্জনের সংস্কারসমূহ ব্যাখ্যা করতে পারবে। 1. লর্ড কার্জন। লর্ড কার্জনের পুরো নাম জর্জ নাথানিয়েল কার্জন। তিনি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য ছিলেন। 1891-92 সালে তিনি ভারতের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং 1895-98 সালে তিনি ফরেন আন্ডার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যালিসবেরি তাকে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় নিযুক্ত করেন। কার্জন পরপর দুবার ভারত সাম্রাজ্যের ভাইসরয় ছিলেন। তার প্রথমবারের শাসনকালকে 1899-1904 ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা যায়। দ্বিতীয়বারে ভারতের শাসনভার গ্রহণ করে মাত্র 1 বছরের মাথায় তিনি পদত্যাগ করেন। 1899 সালের 6 জানুয়ারি থেকে 1905 সালের 18 নভেম্বর পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করেন। 2. লর্ড কার্জনের সংস্কারসমূহ। ক. বঙ্গভঙ্গ। খ. বৈদেশিক নীতি। বৈদেশিক নীতির মধ্যে অন্যতম উত্তর পশ্চিম সীমান্ত নীতি, আফগান নীতি, পারস্য নীতি, তিব্বত নীতি। গ. বেরার দখল। ঘ. নতুন প্রদেশ গঠন। ঙ. সামরিক সংস্কার। চ. অর্থনৈতিক সংস্কার। ছ. শিল্প সংস্কার পরিকার্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ঝ. কৃষি সংস্কার। ঞ. ভূমি সংস্কার। ট. সমবায় ঋণদান সমিতি গঠন। ঠ. বিচার ব্যবস্থার সংস্কার। ড. প্রত্নতত্ত্ব বিভাগ গঠন। চ. সাংস্কৃতিক সংস্কার। ন. শিক্ষা সংস্কার। 3. লর্ড কার্জনের প্রশাসন। লর্ড কার্জন প্রশাসনের দক্ষতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এজন্য তিনি সমগ্র আমলাতন্ত্রকে ঢেলে সাজিয়ে একটি শক্তিশালী কেন্দ্র নিয়ন্ত্রিত আমলাতন্ত্র গড়ে তোলার উপর নজর দেন। সরকারের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান পুলিশের ওপরও তিনি নজর দেন। এজন্য তিনি অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন।
কমিশনের সুপারিশ অনুযায়ী কার্জন পুলিশ প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও কার্জন পুলিশ বিভাগের অপরাধ তদন্তের জন্য সেন্ট্রাল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইন্টেলিজেন্স নামে একটি কেন্দ্রীয় সংস্থা গড়ে তোলেন। 1903 সালে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে কার্জন পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করেন। তিনি কলকাতা কর্পোরেশন আইন সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্ব হ্রাস করার ব্যবস্থা করেন। এর মাধ্যমে তিনি এই কর্পোরেশনকে ইন্ডিয়ান হাউস থেকে অ্যাংলো ইন্ডিয়ান হাউসে পরিণত করেন। 4. লর্ড কার্জনের সংস্কারসমূহের বিস্তারিত আলোচনা। ক. বঙ্গভঙ্গ পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গ বিভাগ তার শাসনকালের অন্যতম স্মরণীয় ঘটনা। কার্জনের পূর্বে বঙ্গ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ গঠিত ছিল। এই বিশাল প্রদেশের শাসনভার একজন লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাটের পক্ষে চালানো সম্ভবপর হচ্ছিল না। রাজধানী কলিকাতা ছিল অনেক দূরে, সেজন্য রাজনৈতিক ও অন্যান্য উদ্দেশ্যে তিনি বঙ্গপ্রদেশকে উত্তর ও পূর্ব বাংলাকে আসামের সাথে সংযুক্ত করে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করেন। নতুন এই প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকা। অন্যদিকে কলকাতা কেন্দ্রিক বঙ্গের অবশিষ্ট অংশ বিহার ও উড়িষ্যার সমন্বয়ে পশ্চিমবঙ্গ নামে আরেকটি প্রদেশ গঠন করেন। বৈদেশিক নীতি। উত্তর পশ্চিম সীমান্ত নীতি। পূর্ববর্তী শাসকের ফরওয়ার্ড পলিসি বা অগ্রসর নীতি পরিত্যাগ করে কার্জন সীমান্ত এলাকা থেকে ব্রিটিশ সৈন্য প্রত্যাহার করে উপজাতীয়দের দ্বারা গঠিত সৈন্যবাহিনী সেখানে মোতায়েন করেন। দ্রুত সামরিক সাহায্য প্রেরণের জন্য দরবাই, জামরুদ ও থাল পর্যন্ত সামরিক রেলপথ নির্মাণ করেন। আফগান নীতি। আফগান আমির আব্দুর রহমানের মৃত্যুর পর হাবিবুল্লাহ এর সাথে টাকা দেওয়ার প্রতিশ্রুতি বাদ দিয়ে কার্জন তার সাথে নতুন চুক্তির চেষ্টা করেন, ফলে উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পারস্য নীতি। এ সময়ে ফ্রান্স, রাশিয়া এবং তুরস্ক পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রভুত্ব স্থাপনের চেষ্টা করলে কার্জন পারস্য উপসাগরীয় অঞ্চল পরিদর্শন করে সেখানে ব্রিটিশ প্রাধান্য বিস্তারের পদক্ষেপ গ্রহণ করেন। তিব্বত নীতি। 1890 ও 1893 সালে তিব্বতের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি উপেক্ষা করে তিব্বত চলছিল। উপরন্তু তিব্বতীয় নেতা দালাই লামা রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করলে কার্জন কর্নেল ইয়ং হাজব্যান্ডের
নেতৃত্বে একটি সামরিক মিশন প্রেরণ করে তিব্বতের রাজধানী লাসা দখল করে তাদের কাছ থেকে বাণিজ্যিক অধিকার আদায় করেন। অতঃপর ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে তিব্বতের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে না বলে প্রতিশ্রুতি দিলে সেখানে পরবর্তীতে চীনের আধিপত্য স্থাপিত হয়। বেরার দখল। হায়দরাবাদের নিজামের নিকট অর্থ অনাদায়ের অভিযোগে কার্জন বার্ষিক 25 লক্ষ টাকা বৃত্তি দানের বিনিময়ে তার বেরার প্রদেশটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। নতুন প্রদেশ পেশোয়ারে রাজধানী স্থাপন করে লর্ড কার্জন উত্তর পশ্চিম সীমান্তে একটি নতুন প্রদেশ গঠন করেন। এর পরিচালনার জন্য একজন চিফ কমিশনার নিযুক্ত করেন। সামরিক সংস্কার। কার্জন সামরিক বাহিনীকে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করার জন্য সেনাবাহিনীর সংস্কার করেন। ভারতীয় বাহিনীকে তিনি দুটি কমান্ড, নর্দার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডে ভাগ করে সেনাবাহিনীর রেজিমেন্টগুলোকে শক্তিশালী করেন। তার সময়ে ইংল্যান্ডের কাম্বারলি কলেজের আদলে সামরিক অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করা হয়। এ সময় ভারতীয় বাহিনীকে উন্নত মানের সমরাস্ত্র সরবরাহ করা হয়। অর্থনৈতিক সংস্কার। কার্জনের পূর্বে বাৎসরিক আয় 500 রুপি হলেই আয়কর দিতে হতো। কার্জন সেখানে করমুক্ত আয়সীমা নির্ধারণ করেন 1000 রুপি। ব্যবসা বাণিজ্য আরও বিস্তৃত ও শক্তিশালী করার জন্য কার্জন বাণিজ্য ও শিল্প দপ্তর নামে একটি নতুন দপ্তর প্রতিষ্ঠা করেন। ডাক ও তার কারখানা, রেলওয়ে প্রশাসন, খনি, বন্দর এ দপ্তরের অধীনে ছিল। এছাড়াও কার্জন দুর্ভিক্ষ, ভূমি রাজস্ব, সেচ ব্যবস্থা, কৃষি, রেলপথ, কর ইত্যাদি বিষয়ে আইন পাশ করেন। 1899 সালে ভারতের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাংশে খরা ও দুর্ভিক্ষ হলে তিনি কমিশন করে দুর্ভিক্ষ মোকাবেলা ও ত্রাণ বিতরণের ব্যবস্থা করেন। শিল্প সংস্কার। শিল্প ও বাণিজ্যের তদারকির জন্য কার্জন শিল্প ও বাণিজ্য দপ্তর নামে একটি নতুন দপ্তর সৃষ্টি করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। লর্ড কার্জন নতুন করে 6000 মাইল রেলপথ নির্মাণ করেন। রেল ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি রেলওয়ে বোর্ড গঠন করেন। কৃষিক্ষেত্রে সংস্কার। লর্ড কার্জন কৃষি ব্যবস্থার উন্নতির জন্য কৃষি বিভাগ সৃষ্টি করেন। এ বিভাগ পরিচালনার জন্য তিনি ইন্সপেক্টর জেনারেল নিযুক্ত করেন। পশু সম্পদ উন্নয়নের জন্যও তিনি উদ্যোগ নেন। বিহারে তিনি একটি খামার ও গবেষণা ইউনিট স্থাপন করেন। ভূমি সংস্কার। মহাজনদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করার জন্য 1900 সালে তিনি পাঞ্জাব
ল্যান্ড এলিয়েশন অ্যাক্ট নামে একটি ভূমি হস্তান্তর আইন পাশ করেন। সমবায় ঋণদান সমিতি গঠন। কৃষকদের অত্যাচারী মহাজনদের হাত থেকে রক্ষা করার জন্য লর্ড কার্জন 1904 সালে দি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট পাশ করে সমবায় সমিতি গঠন করেন। বিচার ব্যবস্থার সংস্কার। কার্জন কলকাতা হাইকোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিচারকদের বেতনও বৃদ্ধি করেন। প্রত্নসম্পদ সংরক্ষণ। লর্ড কার্জন অ্যানশিয়েন্ট মনুমেন্ট প্রিজারভেশন অ্যাক্ট পাশ করেন। এই আইনের বলে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও পরিকল্পনা নিয়ন্ত্রণ বিভাগ প্রতিষ্ঠা করে প্রত্নতত্ত্বগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করেন। সাংস্কৃতিক সংস্কার। লর্ড কার্জন কলকাতায় নির্মাণ করেন অনিন্দ্য সুন্দর স্থাপত্য নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটিশ মিউজিয়াম ও অক্সফোর্ডের বোদলেইয়ান লাইব্রেরির আদলে স্থাপন করেন ইম্পেরিয়াল লাইব্রেরি। শিক্ষা সংস্কার। লর্ড কার্জন 1904 সালে ইউনিভার্সিটিস অ্যাক্ট বা বিশ্ববিদ্যালয় আইন পাশ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। লর্ড কার্জনের সংস্কারের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সূচনা হয়। লর্ড কার্জন ঢাকায় যে টাউন হল স্থাপন করেন, পরবর্তী সময়ে সেখানে ঢাকা কলেজের কার্যক্রম শুরু হয়। অবশেষে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় এখান থেকেই। পর্যালোচনা। লর্ড কার্জন তার শাসনামলে এদেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধন করেছিলেন। অনেক জনহিতকর সংস্কারের মাধ্যমে তিনি প্রথম দিকে জনপ্রিয়তা লাভ করেছিলেন, কিন্তু তার বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গভঙ্গ ও সেনাবাহিনীর সংস্কার ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। সেনাবাহিনীর সংস্কার প্রসঙ্গে লর্ড কিচেনারের হারবার্ট কিচেনারের সঙ্গে তার মতবিরোধ দেখা দিলে 1905 সালের আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন। 1925 সালের 20 মার্চ তিনি যুক্তরাজ্যের লন্ডনে মৃত্যুবরণ করেন। ইতিহাসবিদ P.E. রবার্টস তার মূল্যায়ন করতে গিয়ে বলেন, ভালো মন্দ যাই হোক, লর্ড ডালহৌসির পর আর কোনো গভর্নর জেনারেল বা ভাইসরয় তার মতো সমগ্র ভারতীয় শাসন ব্যবস্থায় এতদূর প্রভাব বিস্তার করতে পারেননি। বর্তমানে দেশে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। বিশেষ এই পরিস্থিতিতে বিশেষ জরুরি না হলে বাড়িতেই অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে। অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে
এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।